শিক্ষক, সারা বাংলাদেশের শিক্ষক। ধরেন যদি সরকার, এই সরকার অন্তর্বর্তী সরকার শিক্ষক সমাজের সমর্থনের কথা চিন্তা করে এই কমন জায়গা থেকে 1000 কোটি টাকা সরকারের জন্য কিছুই না। আপনারা 1000 কোটি টাকা পুরো দেশের শিক্ষকদের বেতনে ব্যয় হবে। আর সালমান এফ রহমান একাই লুটপাট করেছেন পত্রপত্রিকার হিসেবে ব্যাংক থেকে 54,000 কোটি টাকা। ওই সালমান এফ রহমানের মতো একজন লুটেরার টাকা দিয়েই আপনাদের বেতন দেওয়া যাবে 54,000। এই রকমের সালমান এফ রহমান মানে 54 বছর। তো এই রকমের সালমান এফ রহমান তো প্লেয়ার একজন না, অনেক প্লেয়ার আছে। বাংলাদেশ ব্যাংকের ছোট কর্মকর্তা পিকে হালদার 10,000 কোটি টাকা নিয়ে গেছেন। আর এই সম্বন্ধে কয়েক লক্ষ কোটি টাকা পাচার করেছে, সেটা তো বড় অবকাশ থাকে না। তো দেখছেন যারা আমাদের দেশের অবস্থাটা কি। কাজে আপনাদেরকে একটা বিষয়ে মনস্থির করতে হবে, ভবিষ্যতের জন্য চিন্তা করতে হবে। এই যে রাজনৈতিক সমর্থনে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় বসে চোরদেরকে অবাধ সুযোগ সুবিধা দেয়, আর তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশেও রাখে না, দেশের বাইরে নিয়ে যায়। সালমান এফ রহমানের ছেলের বিয়ে হয়েছে, সেই অনুষ্ঠান হয়েছে কোথায়? ইতালিতে, ফ্রান্সে। ওখানেও ধরেন কয়েকশো কোটি টাকা খরচ হয়েছে। কিন্তু সালমান এফ রহমানের তৈরি হচ্ছে কোথা থেকে? রাজনীতির ভাগ খবর থেকে। সরকারে যারা গিয়েছে, এমপি মন্ত্রী যারা হয়েছে, তারাই সালমান এফ রহমানের ফলন। ওই আপনার আপনার নাবিল গ্রুপ বলেন, পিকে হালদার বলেন, ওই যে ব্যাংকারদের নেতা, ব্যাংকারদের নেতা যারা কুমিল্লার এক লোক, সরি ব্যাংকার এখন জেলে আছে, এক্সিম ব্যাংকের আগে চেয়ারম্যান ছিল, নামটা ভুলে গেলাম। এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, নাসা গ্রুপের মালিক, নাসা গ্রুপের একটা আপনাদের ভয় নেই। তো এইরকম শেখ হাসিনার ক্যাশিয়ার হিসেবে পরিচিত ব্যাংকে, বাংলাদেশের যে প্রাইভেট ব্যাংকগুলো, এই ব্যাংকের অ্যাসোসিয়েশনের নেতা ছিলেন, তাদের মাধ্যমেই শেখ হাসিনা নির্বাচন সহ আন্দোলন সংগ্রাম দমন করার জন্য পয়সা পাতি লাগলে কালেকশন করত। তো এইভাবে রাজনৈতিক ছত্র ছায়ায় দেশ থেকে হাজার নয় লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে। আর আমাদের সারা দেশের শিক্ষকরা এইভাবে প্রেস ক্লাবে এসে 2 দিন পরে দৌড়ানি খায়, পিটানি খায়, বেতনের দাবিতে তারা হাহাকার করে। এই দেশের নেতৃত্বে চোরেরা ছিল, লুটপাটকারী ছিল, ডাকাতরা ছিল। ওই যে আপনারা শুনছেন না, ওই যে আমাদের আপনাদের কবিতায় করে যে বর্গীদের নিয়ে যে কবিতা, ওই বর্গী ব্রিটিশটা নয়, এখন লুটপাট করছে দেশের মধ্যে থাকা লুটেরা। তাই আগামী নির্বাচনে এই সমস্ত অনৈতিক ভাবে যারা পরাজিত, নৈতিক স্থলিত দুর্বৃত্ত, লুটেরা, মাফিয়া যে এলাকায় দাঁড়াবে তাদেরকে ঘৃণা করবেন, প্রত্যাখ্যান করবেন। কারণ ওরা যদি সংসদের সুযোগ পায় আরো দেশকে ভাগা করে দেবে। এই কষ্ট তো ভাই আপনাদের করা লাগে না? আমরা কি চিকিৎসা চাই, সুচিকিৎসা, এই চিকিৎসার জন্য হাহাকার আমাদের করা লাগে না। কোটি কয়েক ব্যক্তি এইভাবে টাকা দেশ থেকে নিয়ে যাচ্ছে। এবং বাস্তব কথা চাইটা বাংলাদেশে হাসিনার আমলে 16 বছরে যে লুটপাট হয়েছে, অন্য সময় যে এই দেশে মদিনার সরব অনুযায়ী দেশ চলেছে, সেইটা কিন্তু ঠিক না। 50 বছরে লুটপাট হয়েছে, কম আর বেশি। হাসিনা এবং আওয়ামী লীগ সবাইকে ছাড়িয়ে গেছে, কিন্তু 50 বছরে যা হয়েছে। আগামী বছরে, আগামী নির্বাচন থেকে আমরা চাই এই দেশের 1 পয়সা লুটপাট করলে ওদেরকে আমরা নিজেরা যদি সরকার ব্যবস্থা নেয়, গলায় গামছা লাগে আমরা জবাব দিতে হবে। এই দেশে ভবিষ্যতে আর কোন লুটেরা, দুর্বৃত্ত শাসন ব্যবস্থা গড়ে তুলতে দেওয়া হবে না। এবং আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারে, আমি জানি না আপনাদের দাবি সরকার এখন শেষ পর্যন্ত কতটুকু মেনে নেয় কি নেবে না, কিন্তু এইটুকু বলতে পারি, আপনাদের এই এমপি যুক্ত না হওয়া পর্যন্ত আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, তরুণ সমাজের পক্ষ থেকে শুধুমাত্র এমপি মুক্তির পর্যায়ক্রমে শিক্ষকদের চাকরিকে প্রথম শ্রেণীতে উন্নীত করার
এটা আমাদের একটা লড়াই এবং কমিটমেন্ট, এই লড়াইও আমরা বিজয়ী হব। আমরা সরকারকে আহ্বান জানাবো, ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচনের আয়োজন আপনারা করতে চাচ্ছেন, এই শিক্ষকদেরকে রাস্তায় রেখে নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারবেন না। এমনিতেই পরাজিত ফ্যাসিস্ট শক্তি নানাভাবে দেশকে অস্থিতিশীল করার, দেশে নৈরাজ্য করার, নাশকতা করার চেষ্টা করে যাচ্ছে। আজকে শিক্ষকদেরকে যদি তাদেরকে সন্তুষ্টির সাথে ক্লাসে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে পারেন, তারা সমাজের প্রভাব আছে, তাদের কথা মানুষ শুনে তাদের মধ্যে দিয়ে এই পরিস্থিতিতে কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। কাজেই এই শিক্ষকদের দাবি দেওয়ার একটা যৌক্তিক সমাধান করে এখন বেতন না দিতে পারলেও আপনারা একটা ঘোষণা দিয়ে যান, আপনারা একটা ঘোষণা দিয়ে যান। এই যৌক্তিক দাবি, এত বয়স্ক মানুষ, খারাপ লাগে তাদের দিকে চাইলে, এই বয়সে এত বছর সার্ভিস দিয়ে এখনো তাদের অধিকারের জন্য রাস্তায় এসে দাঁড়াতে হচ্ছে। সরকারকে বলবো অনতি বিলম্বে আপনারা বেতন না দিতে পারলেও আপাতত একটা প্রজ্ঞাপন দেন, পর্যায়ক্রমে বেতন হবে, প্রজ্ঞাপনে আপনারা শিক্ষকরা আপনাদের লিখিত প্রজ্ঞাপন দিয়ে তারা ক্লাসে ফিরে যাবে। এটা তাদের যৌক্তিক দাবি, ন্যায়সঙ্গত দাবি। আবার এই দাবি আদায়ের পক্ষ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।